তো তোমরা যারা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে থেকে তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে একটা জিকে নতুন সিরিজ চালু হচ্ছে, যার নাম জিকে ওয়ান লাইনার রিভিশন সিরিজ। এই সিরিজের মাধ্যমে আমরা সম্পূর্ণ জিকেটা একদম অধ্যায় ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার প্রশ্ন এবং প্রত্যেকটা ওয়ান লাইনার প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্যের মাধ্যমে আমরা সম্পূর্ণ জিকেটাকে রিভিশন করব। ঠিক আছে? দেখো, আমি যখন আমাদের এর আগে যে সিরিজটা ছিল, যেখানে আমরা 400টা এমসিকিউ প্রশ্ন এক্সট্রা তথ্যের মাধ্যমে রিভিশন করেছিলাম, তো সেই ক্লাস অনেকেই বলছিল যে এভাবে মিক্সড না করিয়ে যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে তোমাদের কথার মতনই আমি কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ একটা সিরিজ চালু করলাম। এই সিরিজে আমরা জিকে, আমরা জানো জিকেতে অনেক সাবজেক্ট রয়েছে। ইতিহাস, তারপরে তোমাদের ইতিহাসে যেমন 3টে পার্ট রয়েছে, ভারত ভূগোল রয়েছে, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, ইকোনমি, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, অনেক কিছু রয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টের আমরা অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করব ওয়ান লাইনার প্রশ্ন এবং সাথে এক্সট্রা তথ্য। ওয়ান লাইনার কেন নিয়ে এসেছি? ওয়ান লাইনার নিয়ে আসার একটাই কারণ, আমাদের ওয়ান লাইনার আলোচনা করলে কী হবে, আমাদের ক্লাসগুলো খুব ছোট হবে এবং ক্লাসগুলোতে আমরা মানে কম সময় অনেক কিছু রিভিশন করতে পারবো। সেক্ষেত্রে আমরা ওয়ান লাইনার নিয়ে এসেছি, যাতে তোমাদের সময়টা বেশি লাগে না। কারণ তোমাদের তো শুধুমাত্র জিকে পড়লে হবে না, অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি তোমাদের যে যত কম সময়ে তোমাদের বেশি বেশি জিনিস রিভিশন করিয়ে দিতে। ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম ক্লাস, এবং আজকের প্রথম ক্লাস আমরা শুরু করছি প্রাচীন ভারতের ইতিহাস থেকে। আজকে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের ক্লাস নম্বর 1। এখানে আমরা 2টো অধ্যায় শেষ করব, মানে রিভিশন করব, যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ এবং সিন্ধু সভ্যতা। ঠিক আছে? আমরা প্রত্যেকটা ক্লাসে 2টো করে অধ্যায় নেব এবং 2টো করে অধ্যায় ভালো করে রিভিশন করব। আর এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মানে পরীক্ষায় একদম আসে, সেগুলোই কিন্তু আমরা নিয়ে এসেছি এবং সেগুলো আমরা ভালো করে রিভিশন করে নেব। ঠিক আছে? আর আশা করছি তোমাদের এই অধ্যায়গুলো মোটামুটি একটু বেসিকটা পড়া রয়েছে। দেখো, এগুলো যেহেতু রিভিশন ক্লাস, তাই একদম খুঁটিয়ে খুঁটিয়ে একদম ডেপথে গিয়ে বোঝানোটা কিন্তু যদি করি তাহলে কিন্তু ক্লাস প্রচুর বড় হয়ে যাবে। তাহলে রিভিশন ক্লাস আর থাকছে না সেটা। রিভিশন মানে আমাদের কিন্তু যেগুলো একদম পড়তেই হবে বা যেগুলো আমাদের জানতেই হবে, সেগুলো আমরা কুইক রিভিশন করে নেব। সেক্ষেত্রে আশা করছি তোমাদের এগুলো একটু মোটামুটি পড়া রয়েছে। ঠিক আছে? যদি না পড়া থাকে, আমাদের ডেসক্রিপটিভের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। আমি অলরেডি কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে? তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো শুরু করছি ক্লাস। আর তোমরা যারা 400 এমসিকিউ প্রশ্ন উত্তরের যে সিরিজটা আমরা আগে করেছিলাম শুধুমাত্র পঞ্চায়েত পরীক্ষার জন্য, সেটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে গেলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই তোমাদের বলে দিলাম যে আমরা কীভাবে এগোবো। এর জন্য প্রথমে একটু বলে দিলাম তোমাদের। দেখো, এটা শুধু পঞ্চায়েত পরীক্ষার জন্য নয়, এটা কিন্তু পঞ্চায়েত প্লাস আইসিডিএস পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরবর্তী থেকে আমরা এখান থেকে আইসিডিএসটা লিখে রাখবো। তো শুরু করছি আজকের ক্লাস। আমাদের প্রথম সিরিজের প্রথম ক্লাস হচ্ছে আমরা শুরু করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে। প্রাচীন ভারতটা শেষ হবে, তারপর আমরা যাবো মধ্য ভারত, তারপরে আধুনিক ভারত, তারপরে ভূগোল ধরবো বা পলিটি ধরবো, যে কোনো একটা ধরবো আমরা। তারপরে কিন্তু এভাবে আমরা একটু থাকবো। যেহেতু পরীক্ষার এখন এখন তো নোটিফিকেশনও বেরোয়নি, আর নোটিফিকেশন বেরাবে, ফর্ম ফিল আপ হবে, তারপরে পরীক্ষা হবে। যেহেতু অনেকটা সময় রয়েছে, সেক্ষেত্রে আমরা আরামসে এগুলোকে শেষ করতে পারবো। তবে একটাই তোমাদের কাছে বলবো, দেখো, আমি যখন জিকে 400 এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, প্রথম অনেকে দেখতো। একদম শেষ ক্লাসে গিয়ে কিন্তু সেই সংখ্যাটা অনেকটা কমে এসছে। যারা কিন্তু এই সিরিজটাও কিন্তু একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবে, তারাই কিন্তু লাভবান হবে। 2-1টা ক্লাস প্রথমে দেখলাম, তারপরে আর দেখলাম না, এবং পরীক্ষার আগে একদম মানে সারা রাত ধরে ক্লাস দেখলাম, তাহলে কিন্তু হবে না। জিকেটা কিন্তু সম্পূর্ণ রিভিশনের ওপর। তোমরা কি পড়ছো শুধু পুরো বই কমপ্লিট করে ফেললে 1 মাসে, রিভিশনে যদি না করলে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই রিভিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিকের ক্ষেত্রে। তো শুরু করছি আজকের ক্লাস। যেটা বললাম প্রথম ক্লাস, একটু বলে দিলাম, পরবর্তী ক্লাস থেকে আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। তো যাই হোক, দেখো, প্রথমে আমাদের হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন আমাদের, দেখো, যেহেতু এটা রিভিশন ক্লাস, আমি কিন্তু বেশি একটা এলাবোরেট করবো না। তোমরা আশা করছি তোমাদের মোটামুটি বেসিকটা পড়া রয়েছে। প্রথম প্রশ্ন, ইতিহাসের যে যুগে মানুষের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না তাকে কি বলা হয়? ইতিহাসের যে যুগে মানুষের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ। ঠিক আছে? দেখো, প্রাগৈতিহাসিক যুগের তথ্য মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায়। এই যুগের প্রধান উৎসগুলো কী কী রয়েছে? পাথরের অস্ত্র, গুহাচিত্র এবং জীবাশ্ম। এই সমস্ত জিনিস থেকে কিন্তু আমরা এই প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে জানতে পারি।
প্রাগৈতিহাসিক যুগকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। কি ভাগ রয়েছে? প্রাগৈতিহাসিক যুগে ৩ টে ভাগ হলো পুরাতন প্রস্তর যুগ, তারপরে মধ্যপ্রস্তর যুগ, তারপরে হচ্ছে নবপ্রস্তর যুগ। তো এই ৩ টে ভাগ কিন্তু মনে রাখবে, ৩ টে ভাগ থেকে প্রশ্ন দেয়। নেক্সট, তারপরে দেখো প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্যায় কি? আমরা প্রথম পর্যায়টা দেখলাম। পুরাতন প্রস্তর যুগ ছিল প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় ছিল হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, তৃতীয় পর্যায় ছিল হচ্ছে নব্যপ্রস্তর যুগ। দেখো একে বলা হয় কি? প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক শব্দের অর্থ কি? পুরাতন পাথর। এটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। প্যালিওলিথিক শব্দের অর্থ কি? উত্তর হবে পুরাতন পাথর। এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। এই যুগের মানুষ ছিল শিকারী ও খাদ্য সংগ্রাহক। এই যে লাইনটা, এটা কিন্তু থেকেও পরীক্ষায় আসে, যে দিতে পারে যে কোন যুগের মানুষ ছিল শিকারী এবং খাদ্য সংগ্রাহক। উত্তর হবে পুরাতন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজের মানুষরা কিন্তু শিকারী ও খাদ্য সংগ্রাহক ছিল। তোমরা চাইলে কিন্তু এগুলো খাতায় নোট করে নিতে পারো, বা আমি পিডিএফ দিয়ে দেবো। তাই পিডিএফের জন্য অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করো। মানুষ মূলত গুহায় বসবাস করত এবং পাথরের তৈরি মোটা ও অপরিশোধিত হাতিয়ার ব্যবহার করত। এই লাইনগুলোও কিন্তু দেখে রাখবে। পরীক্ষায় স্টেটমেন্ট বেস যদি প্রশ্ন দেয়, তাহলে কিন্তু এগুলো জানা থাকলে তোমাদের প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো ৩ নম্বর প্রশ্ন কি বলছে? পুরাতন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? যেটা বললাম তোমাদের, শিকার ও খাদ্য সংগ্রহ ছিল কিন্তু তাদের প্রধান জীবিকা। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এই সময় কিন্তু মানুষ কৃষিকাজ জানতো না, এটা মাথায় রাখবে। এই যে পুরাতন প্রস্তর যুগের মানুষরা, এটা কিন্তু কৃষিকাজ সম্পর্কে তারা কিন্তু অবগত ছিল না। পশু শিকার, ফলমূল সংগ্রহ করে কিন্তু তারা জীবন ধারণ করতো। তাদের জীবন ছিল যাযাবর, জীবনযাপন করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। তার ৪ নম্বর দেখো, ভারতের প্রাচীনতম গুহাচিত্র কোথায় পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটা হচ্ছে ভীমবেটকায় পাওয়া যায়। ভীমবেটকা কোথায়? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে। পরীক্ষায় এটা দেয়, ভীমবেটকা কোথায়? উত্তর হবে মধ্যপ্রদেশে। ভীমবেটকা হচ্ছে একটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় দেয়। এখানে প্রাগৈতিহাসিক মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় এবং গুহাচিত্রের শিকার, পশুপালন এবং মানসিক ছবি কিন্তু দেখা যায়। মূলত তোমরা মনে রাখবে ভীমবেটকা কোথায়? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে। ৫ নম্বর দেখো, ৫ নম্বর বলছে কি? ভীমবেটকার আবিষ্কার করেন কে? এটাও গুরুত্বপূর্ণ। ভীমবেটকার আবিষ্কার করেন বিষ্ণু শ্রীধর ওয়াকানকর। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ওয়াকানকর। 1957 সালে ভিএস ওয়াকানকর তিনি ভীমবেটকা আবিষ্কার করেন। এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। আর একটু ডেপথে জিজ্ঞেস করে দিতে পারে যে কোন জেলায়? উত্তর হবে রায়সেন জেলায়। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ৬ নম্বর, মধ্যপ্রস্তর যুগের নাম কি? মধ্যপ্রস্তর যুগের নাম মানে ইংলিশে বলা হয় কি? মেসোলিথিক যুগ। এই যুগে ছোট পাথরের অস্ত্র ব্যবহার করা হতো, যাদের বলা হয় মাইক্রোলিথ। ঠিক আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেয় যে মাইক্রোলিথ কাকে বলা হয়। দেখো সংজ্ঞা তো দেবে না, পরীক্ষায় ছোট প্রশ্ন দিয়ে কিন্তু অপশনগুলো অনেক এলাবোরেট করে দিতে পারে, তো সেগুলো পরীক্ষায় দেয়। এগুলো দেখবে তোমরা, এই বছর যে WBCS 2024 হয়েছিল, সেখানে কিন্তু অনেক স্টেটমেন্ট বেসড প্রশ্ন ছিল। সেক্ষেত্রে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন এই বছর হবেই হবে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে বা সংস্থা চেঞ্জ হয়েছে, নতুন প্রশ্নপত্র তৈরি করবে। সেক্ষেত্রে তোমরা আশা করতেই পারো একটু কঠিন কঠিন বলবো, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হতেই পারে। কারণ আগের বছর কি বলবো, মানে পশ্চিমবঙ্গের প্রশ্ন কিন্তু মোটামুটি, যদি তুমি বলো যে WBCS বা মিসলিনিয়াসের কথা ধরো মিসলিনিয়াসের পরীক্ষা যে আগের বছর হয়েছিল, সেটা কিন্তু প্রশ্ন অনেকটা সোজা ছিল। সেক্ষেত্রে কাট অফটা কিন্তু অনেক হাই গেছিলো। তাই এবারও গ্রাম পঞ্চায়েত পরীক্ষা যদিও বলো যে 8 পাসের পরীক্ষা বা 10th পাসের পরীক্ষা, সেটা দেখলে কিন্তু হবে না। পরীক্ষা কিন্তু স্ট্যান্ডার্ড হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখতে হবে যে পরীক্ষায় এটা প্রশ্ন দিতে পারে যে ছোট পাথরের অস্ত্র ব্যবহার করা হতো, বা ছোট পাথরের যে অস্ত্র, সেগুলোকে কী বলা হয়? সেগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোলিথ। এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট। মানুষ ধীরে ধীরে পশুপালনের দিকে অগ্রসর হয় এবং শিকার ও খাদ্য সংগ্রহ প্রধান জীবিকা ছিল এখানেও। ঠিক আছে, নেক্সট। ক্ষুদ্র পাথরের হাতিয়ারকে কী বলা হয়? যেটা বললাম মাইক্রোলিথ কিন্তু বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাইক্রোলিথ প্রধানত মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং এগুলোকে আকারে ছোট কিন্তু ধারালো ছিল। দেখ, অনেকে ভাবতে পারে যে এটা 10 পাসের পরীক্ষা বা 8 পাসের পরীক্ষাতে এত খুঁটিয়ে পড়ার দরকার নেই, উপর থেকে পড়লেই হয়ে যাবে। সেটা কিন্তু একদম বোকামি হবে। সেক্ষেত্রে পুরো ডেপথেই পড়ো, অন্যান্য পরীক্ষাও তোমাদের কাজে লাগবে। আর তুমি তো জানো না যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে কি না হবে, তাই উপর থেকে পড়লে গেলেই হবে না, এটা কিন্তু হবেই না পরীক্ষায়। তো একটু ভালো করে তোমাদের পড়তেই হবে। ৮ নম্বর, নব্যপ্রস্তর যুগের বা নিওলিথিক এজের প্রধান বৈশিষ্ট্য কি? এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষির সূচনা। এখানে কিন্তু কৃষিকাজের যে সূচনা, এটা কিন্তু এই যুগে হয়। এই যুগে মানুষ স্থায়ী বসতি স্থাপন শুরু করে। আগে ছিল যাযাবর, যেটা তোমাদের বললাম। পশুপালন শুরু হয়, পালিশ করা পাথরের অস্ত্র ব্যবহার করা হয় এবং মাটির পাত্র তৈরি কিন্তু এখানে প্রচলন শুরু হয়। এরকম কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে দেখো ৯ নম্বর,
ভারতের নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থান মেহেরগড় কোথায় অবস্থিত? মেহেরগড় অবস্থিত বালুচিস্তানে। এটা কোথায়? এটা হচ্ছে বর্তমান পাকিস্তানে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ভীমবেটকা কোথায় দেয়, তারপরে এই যে মেহেরগড় কোথায় দেয়, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। মেহেরগড় কৃষি ও পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। এটি সিন্ধু সভ্যতার পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বুরজাহম প্রত্নস্থল কোথায় অবস্থিত? এটাও কিন্তু পরীক্ষায় দেয়। বুরজাহম কোথায়? বুরজাহম হচ্ছে কাশ্মীরে। বুরজাহম হল নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে গর্তবাসের অর্থাৎ পিট ডুয়েলিং এর প্রমাণ পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে পিট ডুয়েলিংটা কোথায় পাওয়া যায়, তারপরে বুরজাহম কোথায় অবস্থিত, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে। কুকুরকে পোষ মানানোর প্রমাণও পাওয়া গেছে। এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে কুকুরকে পোষ মানানোর প্রমাণ কোথায় পাওয়া গেছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই যে বুরজাহম থেকে কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু প্রত্যেকটা দেখে রাখবে। নেক্সট 11 নম্বর, তাম্রপাথর যুগকে কি বলা হয়? তাম্রপাথর যুগকে বলা হয়েছে চালকোলিথিক যুগ। চালকো মানে হচ্ছে তামা আর লিথিক মানে হচ্ছে পাথর। এটা মাথায় রাখবে। এই যুগে মানুষ তামা পাথরের অস্ত্র ব্যবহার করত। কৃষির উন্নতি হয়েছিল এখানে। ভারতের তাম্র পাথরের যুগের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কোণগুলো, সেই সংস্কৃতি হচ্ছে কোনগুলো? এটা হচ্ছে মালওয়া, তার সেই জোরওয়ে, আহার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কৃতি। জোরওয়ে কোথায়? জমি সংস্কৃতি হচ্ছে মহারাষ্ট্র অঞ্চলে বিকশিত হয়েছিল এবং এই সময় গ্রামভিত্তিক জীবন গড়ে ওঠে। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট 14 নম্বর, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করে? এটা মাথায় রাখবে যে মানুষ প্রথম তামার ব্যবহার শুরু করে। ওকে? তামার ব্যবহার শুরু হয় কোথায়? শুরু হয় তাম্রপাথর যুগে এবং পরে ব্রোঞ্জ ও লোহার ব্যবহারও কিন্তু শুরু হয়। লোহার ব্যবহার পরে শুরু হয়, কারণ হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। এটা আমরা পরবর্তী যে অধ্যায়টা আসছে সেটাতে দেখব। দেখো, কৃষির প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে মেহেরগড়ে। মেহেরগড়ে গম, যব চাষের প্রমাণ পাওয়া গেছে এবং এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন কৃষি কেন্দ্রগুলির একটি। তো এই যে জায়গাটা, এটা কিন্তু মাথায় রাখবে যে গম এবং যবের প্রথম প্রমাণ পাওয়া গেছিল এখানে। মানে প্রাচীনতম যদি বলে যে কৃষির প্রমাণ কোথায় পাওয়া গেছে, তাহলে হবে মেহেরগড়। ঠিক আছে? মানে কী কী পাওয়া গেছে সেটা দিতে পারে পরীক্ষায়। সেটা হবে হচ্ছে গম এবং যব। 15 নম্বর, প্রাগৈতিহাসিক যুগের পর কোন যুগ আসে? সেটা তারপরে আসে কিন্তু ঐতিহাসিক যুগের, হচ্ছে হিস্টোরিক এজ। লিখিত তথ্যের ব্যবহার শুরু হলে ওই এক সেকেন্ড, হ্যাঁ, ঐতিহাসিক যুগ শুরু হয় এবং ভারতের প্রাচীন ঐতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ অধ্যায় কি? সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এরপরে আমরা চলে আসবো সিন্ধু সভ্যতায়। দেখো, এই যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায় প্রাগৈতিহাসিক যুগ, এখান থেকে কিন্তু খুব একটা প্রশ্ন পরীক্ষায় দেয় না। যেগুলো দেয় সেগুলো তোমাদের আমি বলে দিলাম। ঠিক আছে? তো এবার চলে আসছে আমার সিন্ধু সভ্যতা। এটা খুব গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় প্রাচীন ভারতের ইতিহাস থেকে। তো এই সিন্ধু সভ্যতা আমাদের এখন শুরু করছি। ওকে? দেখো, প্রথম প্রশ্ন। আর এই সিন্ধু সভ্যতা থেকেও কিন্তু আমরা যেগুলো একদম গুরুত্বপূর্ণ বা যেগুলো আমাদের রিভিশন করতেই হবে, আমরা কিন্তু সেগুলোই একদম নিয়ে এসেছি। ঠিক আছে? তো শুরু করছি সিন্ধু সভ্যতার প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে একটু আমাদের ভালো হবে। প্রথম প্রশ্ন কি বলছে? সিন্ধু সভ্যতার অপর নাম কি? মানে সিন্ধু সভ্যতার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, অর্থাৎ হারাপ্পান সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতা কেন? দেখো, হরপ্পা যে শহরটা ছিল, মানে যে বা সাইটটা ছিল, সেই হরপ্পা সাইটটা কিন্তু প্রথম আবিষ্কার করা হয় বলে একে হরপ্পা সভ্যতা বলা হয়। পরীক্ষায় এটাও, মানে এটা তোমাদের জেনে রাখা অবশ্যই জরুরি। দেখো, 1921 সালে প্রথম গুরুত্বপূর্ণ নগর হরপ্পা আবিষ্কৃত হওয়ার কারণে এর নাম হচ্ছে হরপ্পা, যেটা আমি তোমাদের এইমাত্র বললাম। এটি ভারতের প্রথম নগর সভ্যতা, এটা মাথায় রাখবে। এটি ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। এইটা কিন্তু পরীক্ষায় দেয়। হরপ্পা কোন যুগের সভ্যতা? উত্তর হবে ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ এজের কিন্তু একটা সিভিলাইজেশন। এই সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে? পরিকল্পিত একটা নগর ব্যবস্থা রয়েছে, উন্নত নিকাশি ব্যবস্থা রয়েছে, পাকা ইটের বাড়ি, উন্নত বাণিজ্য ব্যবস্থা। এগুলি কিন্তু এদের মূল ব্যবস্থা। ঠিক আছে? এগুলো আমাদের একদম, দেখো, উন্নত পরিকল্পিত নগর ব্যবস্থা মানে একটা সুগঠিত একটা নগর পরিকল্পনা ছিল। নিকাশি ব্যবস্থা মানে জল যাবার যে ব্যবস্থা, ড্রেন, স্ল্যাব দিয়ে ঢাকা ড্রেন ছিল। এগুলো তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। বা তাদের বাড়ি ছিল কিন্তু ইটের পাকা বাড়ি, অর্থাৎ পোড়া ইট দিয়ে কিন্তু পাকা বাড়ি তৈরি হতো এবং তারা কিন্তু বাণিজ্যে উন্নত ছিল। তারা মেহেরগড়ের সাথে বাণিজ্য করতো, মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করতো। এগুলো কিন্তু আমাদের মোটামুটি বৈশিষ্ট্য, এগুলো তোমাদের জানা উচিত। তারপরে দেখো, বিষয় দেখে নিই আমরা একটু গুরুত্বপূর্ণ। অন্য নাম কি? হরপ্পা সভ্যতা। যুগ কি? ব্রোঞ্জ যুগ। এই টেবিলটা দেওয়া হয়েছে তোমরা যাতে কুইক একটা রিভিশন করতে পারো। সময়কাল কত ছিল? সময়কালটা পরীক্ষায় দেয় 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। প্রধান নদী কী ছিল? প্রধান নদী ছিল সিন্ধু নদ এবং তার উপনদী। আবিষ্কারের সময় কি? 1920-এর দশকে এবং প্রধান বৈশিষ্ট্য কি? উন্নত নগর পরিকল্পনা। এই ছকটা জাস্ট তোমরা দেখবে, তোমাদের কিন্তু রিভিশনটা একটা কুইক হয়ে যাবে। ঠিক আছে? তো এই পরিকল্পনাগুলো কিন্তু নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি 1921 সালে। সিন্ধু সভ্যতা হবে না, এটা কিন্তু সভ্যতা বলবো না। দেখো, এটা হচ্ছে হরপ্পা হবে। যদি বলে হরপ্পা আবিষ্কার করে, প্রশ্নটা একটুখানি এভাবে দেবে না প্রশ্নটা।
এটা ভুল হয়ে বলা। হরপ্পা কে আবিষ্কার করেন? হরপ্পা আবিষ্কার করেন হচ্ছে দয়ারাম সাহানি। এখানে এটা কেস দেবে, এটা হচ্ছে হরপ্পা। ঠিক আছে, হরপ্পা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 সালে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের অঞ্চলে হরপ্পা নগর আবিষ্কার করেন। 1922 সালে যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। হরপ্পাকে আবিষ্কার করেন কত সালে? মহেঞ্জোদারোকে আবিষ্কার করেন কত সালে? সালটা মনে রাখবে, কে আবিষ্কার করেন সেটাও কিন্তু মনে রাখবে। হরপ্পা দয়ারাম সাহানি 1921, মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922। ঠিক আছে, আমি ছকটা দিয়ে দিয়েছি, ছকটা কিন্তু তোমরা দেখে তোমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার সময়কাল কত? সময়কাল এইমাত্র দেখলাম 2500 থেকে 1750। আধুনিক গবেষণার পরিণত হরপ্পা সভ্যতার সময়কাল সাধারণত 2600 থেকে 1900 এটা তখন দেখার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এটাই মাথায় রাখবে, কিন্তু পরীক্ষায় এটাই দেবে। ওকে, এটি মিশর ও মেসোপটেমিয়ার সমসাময়িক সভ্যতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরীক্ষায় দেয় যে হরপ্পা সভ্যতা কোন অন্য সভ্যতার সমসাময়িক সভ্যতা? উত্তর হবে মেসোপটেমিয়া এবং মিশর। এই সময়ে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতার বিকাশ ঘটে। মেন হচ্ছে তোমাদের দুটো মনে রাখতে হবে এখানে, এইটা আর এই দুটো কিন্তু পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর কোনটা? সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর হচ্ছে মহেঞ্জোদারো। দেখো বৃহত্তম এখানে মনে হচ্ছে এটা প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে, বৃহত্তম নগর এটা হবে না, সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর। এখানে প্রশ্নটা এটা দেওয়া হলো কেন বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা কিন্তু বৃহত্তম নগর হবে না। যারা বলে সিন্ধু সভ্যতাটা গুরুত্বপূর্ণ নগর, এটা দেখে নিলাম, এটা সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর তো হবে না, বৃহত্তম হচ্ছে তোমাদের রাখিগাড়ি কিন্তু বৃহত্তম। ঠিক আছে, বৃহত্তম নগর হচ্ছে তোমাদের রাখিগাড়ি, এটা ভুল আছে, হয়তো রাখিগাড়ি হতো। দেখো মহেঞ্জোদারো, এই যে মহেঞ্জোদারো আমরা আবিষ্কার করে কি আমরা দেখলাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। এই যে মহেঞ্জোদারো, এটা কিন্তু পরীক্ষা একটা দেওয়া হয়। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, অর্থাৎ মাউন্ড অফ দ্য ডেড। এটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে রয়েছে, লারাকানা জেলায়, এটা মাথায় রাখবে, পরীক্ষায় দেয়। এখানে কি কি পাওয়া গেছে? গ্রেট বাথ পাওয়া গেছে, মানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, পুরোহিত রাজার মূর্তি, মানে বিয়ার্ডেড ম্যান, এবং নৃত্যরতা কন্যার মূর্তি, অর্থাৎ ড্যান্সিং গার্ল। ঠিক আছে, এখানে পাওয়া গেছে, এখানে কিন্তু আরেকটা পাওয়া গেছে বৃহৎ শস্যাগার। দেখো এখানে একটা জিনিস আছে, বৃহৎ শস্যাগার যদি বলে তাহলে কিন্তু হবে মহেঞ্জোদারো। আর যদি বলে যে 6টা সারিতে, মানে দুটো সারিতে এখানে 6টা, এখানে 6টা, ধরো এখানে 6টা আর এখানে 6টা, এই সারিতে যদি বলে শস্যাগার কোথায় পাওয়া গেছে তাহলে হবে কিন্তু হরপ্পা। ঠিক আছে, আর বাকি সিন্ধু সভ্যতার বৃহত্তম যদি বলে বৃহত্তম সাইট কোনটা, তাহলে কিন্তু সেটা হবে রাখিগাড়ি। রাখিগাড়ি হচ্ছে বৃহত্তম সাইট সিন্ধু সভ্যতার। মহেঞ্জোদারো কিন্তু সেটা উত্তর হবে না। ওকে, নেক্সট আমি এটা আপডেট করে তোমাদের পিডিএফটা শেয়ার করবো যাতে কনফিউশন না থাকে। 5 নম্বর, সিন্ধু সভ্যতার বৃহত্তম প্রত্নস্থল কোনটা? প্রত্নস্থল কোনটা বৃহত্তম? রাখিগাড়ি কিন্তু বৃহত্তম। ঠিক আছে, রাখিগাড়ি বর্তমানে ভারতের হরিয়ানা জেলায় অবস্থিত, এবং হরিয়ানা রাজ্যে, জেলায় বলছি কেন, এটি ভারতের বৃহত্তম হরপ্পা প্রত্নস্থল। হরপ্পা সভ্যতার বিস্তৃত শুধুমাত্র সিন্ধু নদীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা মাথায় রাখবে। দেখো হরপ্পা কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানে, এটা প্রথম আবিষ্কৃত নগর। মহেঞ্জোদারো, এটা পাকিস্তানে অবস্থিত, এটাতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এটাতে গ্রেট বাথ অর্থাৎ তোমাদের যে বৃহৎ স্নানাগার এখানে পাওয়া গেছে। লোথাল হচ্ছে একটা হরপ্পা সভ্যতার প্রথম বা ভারতের প্রাচীনতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটা? সেটা হচ্ছে লোথাল। এটা কোথায়? এটা গুজরাটে অবস্থিত। এটাতে কিন্তু ডকইয়ার্ড বা বন্দর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ধোলাভিরা, এটা গুজরাটে অবস্থিত, এখানে জল সংরক্ষণ ব্যবস্থা অর্থাৎ ওয়াটার রিজার্ভার কিন্তু এখানে পাওয়া গেছে। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, এখানে লাঙল চাষের প্রথম প্রমাণ পাওয়া যায় কালীবঙ্গানে। কালীবঙ্গানের কথার অর্থ হচ্ছে তোমাদের কালো চুড়ি, এটাও পরীক্ষায় দেয়। রাখিগাড়ি, এটা হরিয়ানায় অবস্থিত, এটা বৃহত্তম হরপ্পা কেন্দ্র। ঠিক আছে, তো এইগুলো কিন্তু টেবিলের মাধ্যমে তোমরা রিভিশন করতে পারবে, কোথায় কোনটা পাওয়া গেছে, কোন নদীর তীরে, কে আবিষ্কার করেছেন, কোথায় কোন জিনিসটা পাওয়া গেছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, বা কোন কোন রাজ্যে রয়েছে সেগুলো বর্তমানে, সেগুলো পরীক্ষায় দেয়। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উন্নত নগর পরিকল্পনা। হরপ্পার নগর পরিকল্পনা তৈরি করা হয়েছিল। শহর সাধারণত দুটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে দুর্গ এলাকা, একটা হচ্ছে নিচু শহর। দুর্গ এলাকাকে বলা হতো সিটাডেল, এবং নিচু শহর হচ্ছে লোয়ার টাউন। দেখো দুর্গ এলাকা, দেখো দুটো ভাগ ছিল, একটা ধরো উঁচু, এই ধরো উঁচু জায়গাটা আছে, এই যে উঁচু জায়গাটা, এটা হচ্ছে বলা হতো সিটাডেল, এবং এখানে হচ্ছে একটা নিচু জায়গা ছিল, সেখানে নর্মাল যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখানে বসবাস করতো।
তো পরীক্ষায় এটা দেয় যে সিটাডেল কাকে বলা হয়, মানে বা এটা তো পরীক্ষায় দেয় যে হরপ্পা যে নগরের উঁচু যে স্থান সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয়েছে সিটাডেল। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা ইম্পর্টেন্ট। রাস্তা ছিল হচ্ছে একে অপরকে সমকোণে ছেদ করতো, মানে রাস্তা কিন্তু সমকোণে 90 ডিগ্রিতে ছেদ করতো। উন্নত নিকাশি অবস্থা ছিল, যা এই সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 7 নম্বর, মহেঞ্জোদারোর বিখ্যাত স্থাপত্য কোনটা? এটা হচ্ছে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার। গ্রেট বাথ মহেঞ্জোদারোর সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শন, এটা কিন্তু পরীক্ষায় দেয়, তাই এটা কিন্তু বারবার করে তোমাদের মনে করানো হচ্ছে। এটি বড় জলাধার যা সম্ভবত ধর্মীয় স্নানের জন্য ব্যবহৃত হতো, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। এটি উন্নত জল নিষ্কাশন ও নির্মাণ প্রযুক্তির প্রমাণ। গ্রেট বাথের চারিদিকে কক্ষ ছিল এবং পোরাইট দিয়ে তৈরি হয়েছিল। এবং মহেঞ্জোদারোতে কিন্তু আরও পাওয়া যায় যে বিয়ার্ডেড ম্যান, যেটা বললাম প্রথমে, বিয়ার্ডেড ম্যান, ড্যান্সিং গার্ল, তারপরে গ্রেট গ্র্যানারি, সবই কিন্তু এখানে পাওয়া যায়। নেক্সট লোথাল, এবার হচ্ছে লোথাল। এখান থেকে প্রশ্ন লোথাল থেকে দেয়। লোথাল কেন বিখ্যাত? কেন? লোথাল হচ্ছে প্রাচীন ডকইয়ার্ড, প্রাচীন বন্দর কিন্তু এই লোথাল। লোথাল গুজরাটের ভোগাবা নদীর কাছে অবস্থিত। এই যে নদীর নামটা কিন্তু পরীক্ষায় দেয়, কোন নদী? ভোগাবা নদী। এটি ছিল সিন্ধু সভ্যতার সেকেন্ড এটি ছিল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ নগর, বন্দর নগর। খুব গুরুত্বপূর্ণ, যদি ভারতের প্রাচীনতম বন্দর কোনটা, তাহলে কিন্তু লোথালই উত্তর হবে। সিন্ধু সভ্যতার বন্দর কোনটা বা বন্দর কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে লোথালই হবে উত্তর। লোথাল কোথায় অবস্থিত? ভোগাবা নদীর তীরে অবস্থিত। লোথাল আবিষ্কার করেন কে? লোথাল আবিষ্কার করেন হচ্ছে SR রাও। আমি কিন্তু এটা পরে অবশ্য দিয়ে দিয়েছি, তখন তোমাদের বলে দেবো। এখান থেকে সমুদ্রপথে বাণিজ্য প্রমাণ পাওয়া গেছে। লোথালে কিন্তু আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে মণিপুঁতি তৈরির শিল্পের প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ মণিপুঁথি। সেকেন্ড, এটা আমি লিখে দিই। মণিপুঁথি তৈরির কারখানা, পরীক্ষায় দেয় মণিপুঁথি তৈরির কারখানা কোথায় পাওয়া গেছে? উত্তর হবে লোথালে পাওয়া গেছে। লোথাল বৈশিষ্ট্য হচ্ছে ডকইয়ার্ড, সুৎকাজেন্দর সমুদ্র বাণিজ্য কেন্দ্র, এটার বৈশিষ্ট্য ধোলাবিরা জল সংরক্ষণ কেন্দ্র। এটা আমি বারবার করে দেখাচ্ছি, কারণ এগুলো থেকেই কিন্তু ডাইরেক্ট প্রশ্ন তুলে দেওয়া হয়। কারখানার খটা কোথায় চলে গেল? কারখানা কিন্তু কোথায় পাওয়া যায়, মানে কোথায় দেখা গেছিলো, মানে প্রমাণ কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে লোথালে। লোথাল আরেকবার বলে দিই, লোথাল হচ্ছে প্রাচীন ডকইয়ার্ড, হচ্ছে হরপ্পা সভ্যতার বন্দর কোথায়? লোথালে। কোন নদীর তীরে? ভোগাবা নদীর তীরে। কোথায়, কে আবিষ্কার করেন? SR রাও। এটা গুরুত্বপূর্ণ বন্দর, এখানে কিন্তু সমুদ্রের পথে যে বাণিজ্য, সেটার প্রমাণ পাওয়া গেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এখানে মণিপুঁতি তৈরির কারখানা এখানে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 9 নম্বর, ধোলাবিরা কোথায় অবস্থিত? ধোলাবিরা অবস্থিত গুজরাটের কচ্ছ অঞ্চলে। ধোলাবিরা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হরপ্পা কেন্দ্র। এখানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার যেটা বললাম যে ওয়াটার রিজার্ভয়ার, এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অংশ। ধোলাবিরার 3টি ভাগ ছিল। একটা জিনিস মনে রাখবে, এই যে বললাম না তোমাদের সিটাডেল, মানে হচ্ছে দুটো ভাগ এরকম, একটা লোয়ার টাউন, একটা হচ্ছে হায়ার টাউন। এই যে উপরের জায়গাটাকে বলা হতো সিটাডেল। এই যে সিটাডেল সব মানে যে হরপ্পা সভ্যতার যে স্থানগুলো ছিল, সেখানে কিন্তু প্রায় প্রত্যেকটা শহরই কিন্তু এই দুভাগে বিভক্ত ছিল। শুধুমাত্র এই যে ধোলাবিরা জায়গাটা ছিল না, এই ধোলাবিরা জায়গা কিন্তু 3 ভাগে বিভক্ত ছিল। পরীক্ষায় দেয় যে হরপ্পা সভ্যতার কোন স্থানটি 3টি ভাগে বিভক্ত ছিল। এই ধোলাবিরাই কিন্তু একমাত্র 3টি ভাগে বিভক্ত ছিল, দুর্গ এলাকা, মধ্যস্বর এবং নিম্নস্বর, মানে এই একটা এবং এই একটা। এটা হচ্ছে দুর্গ এলাকা বা সিটাডেল, তার নিচে একটা এবং তার নিচে একটা। এই 3টে ভাগে কিন্তু বিভক্ত ছিল ধোলাবিরা। আর যদি বলে যে কোন স্থানে কোনো রকমের সিটাডেল ছিল না, সিটাডেল ছাড়া শহর হচ্ছে, আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে তোমাদের চানহুদ্র। চানহুদ্র, এখানে কিন্তু কোনো রকমের সিটাডেল ছিল না, এটা তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও। চানহুদ্রতে সিটাডেল ছিল না, এবং ধোলাভিরার 3টে ভাগে বিভক্ত ছিল। এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন হয়। নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বর। দেখো, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান অবস্থিত রাজস্থানের ঘগ্গর নদীর তীরে। কালীবঙ্গান থেকে লাঙল চালানোর জমির প্রমাণ পাওয়া যায়, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে লাঙল চালানোর জমির প্রমাণ কোথায় পাওয়া যায়, তাহলে কিন্তু হবে কালীবঙ্গান। কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি, এটাও গুরুত্বপূর্ণ। এখানে অগ্নিবেদী বা ফায়ার অ্যাল্টারও কিন্তু নিদর্শন পাওয়া যায়। এই ফায়ার অ্যাল্টারটা কিন্তু আমাদের লোথালেও পাওয়া যায়, পরীক্ষায় কিন্তু কালীবঙ্গানটাই বেশি দেয়। তো এটা মনে রাখবে যে ফায়ার অ্যাল্টার বা অগ্নিবেদীর প্রমাণ কোথায় পাওয়া গেছে, উত্তর হবে কালীবঙ্গানে। তারপর দেখো, সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? এদের প্রধান জীবিকা ছিল কৃষি এবং বাণিজ্য। কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। প্রধান ফসল কী কী ছিল? গম, জব এবং তুলো। সিন্ধু সভ্যতার মানুষ
প্রথম তুলা চাষ করেছিল বলে মনে করা হয়, তারা কিন্তু মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করত। নেক্সট 12 নম্বর দেখো, সিন্ধু সভ্যতার মানুষ কোন কোন ধাতু ব্যবহার করত? তারা করতো তামা, ব্রোঞ্জ, সোনা এবং রূপো। হরপ্পা সভ্যতার মানুষ কিন্তু এসব জানতো, কিন্তু এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। তামা, টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হতো এবং অস্ত্র, অলঙ্কার, বিভিন্ন সামগ্রী তৈরি করা হতো। এবং এই যে টেবিলটা আছে, এই টেবিলটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা এগুলোও দেয় যে তারা যে এই সমস্ত ধাতুগুলো ছিল সেগুলো কোথা থেকে আমদানি করতো। সোনা তারা কোথা থেকে আমদানি করতো? কর্ণাটকের থেকে আমদানি করতো, তারপরে আফগানিস্তান এবং পারস্য থেকে তারা সোনা আমদানি করতো। রৌপ্য বা রূপো কোথা থেকে আমদানি করতো? পারস্য, আফগানিস্তান এবং দক্ষিণ ভারত। তামা রাজস্থানের ক্ষেত্রী থেকে আমদানি করতো, বালুচিস্তান এবং ওমান থেকেও করতো। এই যে রাজস্থানের ক্ষেত্রী, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে পরীক্ষায় দেয়। টিন আফগানিস্তান এবং বিহার থেকে। নীলকান্তমণি, তারপরে হচ্ছে তোমাদের লাপিস লাজুলি, এটা করতে হচ্ছে বাদশাহ খান আফগানিস্তান থেকে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জেড জেড কোথা থেকে আমদানি করতো? তারা করতো মধ্য এশিয়া এবং চীন থেকে। ঠিক আছে, তো এই টেবিলটাকে কিন্তু প্রশ্ন দেয়, টেবিলটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। নেক্সট 13 নম্বর দেখো, সিন্ধু সভ্যতা লিপির প্রকৃতি কেমন ছিল? প্রকৃতি কেমন ছিল? এটা ছিল হচ্ছে অপঠিত, অর্থাৎ আনডেসিফাইড, মানে হচ্ছে এটাকে কিন্তু এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হরপ্পা লিপি এখনো পর্যন্ত কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হরপ্পা সভ্যতার মূল লিপি ছিল পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি, অর্থাৎ ছবি থেকে কিন্তু, মানে আমাদের যেমন যে ক খ লিখি, সেগুলো কিন্তু তারা মানে ছবি আঁকা থাকতো বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন ছবি আঁকা থাকতো। এনে পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি, চিত্র আঁকা থাকতো। এর কোনো পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। এই লিপির বৈশিষ্ট্য হলো কি, এটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হয় এবং একে কিন্তু বুস্ট্রোফেডাম বলা হয়। বেস্ট্রোফেডাম কিন্তু বলা হয়, এর বানানটা হয়তো ভুল আছে, বেস্ট্রোফেডাম বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্যিক সম্পর্ক কার সঙ্গে ছিল? প্রধান বাণিজ্যিক সম্পর্ক ছিল, মনে রাখবে, মেসোপটেমিয়া সভ্যতার সাথে। ঠিক আছে, মেসোপটেমিয়ার লেখায় সিন্ধু অঞ্চলকে কী বলা হতো? সিন্ধু অঞ্চলকে বলা হতো মেলুহা, কিন্তু তাদের বলা হতো। এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। স্থল ও জলপথে বাণিজ্য চলতো। রপ্তানি কী করতো তারা? তুলা, মণিমুক্তা, হাতির দাঁত আমদানি করতো কিন্তু বিভিন্ন ধাতু। এগুলো আমরা কিন্তু আগে দেখলাম যে কোন ধাতু কোথা থেকে তারা আমদানি করতো। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার প্রধান শিল্প কী ছিল? প্রধান শিল্প ছিল হচ্ছে মৃৎশিল্প, ধাতুশিল্প ও শিলমোহর নির্মাণ। হরপ্পাবাসীরা উন্নত মানের মৃৎপাত্র তৈরি করত। শিলমোহরে পশুর ছবি ও লিপি পাওয়া গেছে। ব্রোঞ্জের তৈরি নিত্যরথা কন্যা কিন্তু পাওয়া গেছে। এটা কোথায় পাওয়া গেছে? এটা হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এবার দেখো, আবার দেখে নিই আমরা কোথায় কী পাওয়া গেছে, আরেকবার তোমরা রিভিশন করে নিই। হরপ্পাতে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত কেন্দ্র। মহেঞ্জোদারো গ্রেট বাথ পাওয়া গেছে, এটা নিত্যরথা কন্যা, বিয়ার্ডেড ম্যান, গ্রেট গ্র্যানারি এখানে পাওয়া গেছে। লোথাল হচ্ছে একটা ডকইয়ার্ড, অর্থাৎ বন্দর, এখানে পাওয়া গেছে কি পুঁথি তৈরির কারখানা পাওয়া গেছে। ঠিক আছে, এখানে এগুলোকে দেখে রাখবে। এটা ধোলাবিরা, এখানে জল সংরক্ষণ কেন্দ্র পাওয়া গেছে। কালীবঙ্গানে পাওয়া গেছে লাঙল চাষের প্রমাণ। তারপর হচ্ছে ফাল ট্রাস বা অগ্নিবেদী এখানে পাওয়া গেছে। রাখিগাড়ি হচ্ছে বৃহত্তম হরপ্পা কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। তো এগুলো কিন্তু আমরা বারবার করে রিভিশন করছি। ওকে, চলে আসছে আমাদের নেক্সট। তো দেখো, এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 16 নম্বর কোশ্চেনটা আমাদের দেখো, সিন্ধু সভ্যতার প্রধান ধর্মীয় প্রতীক কী ছিল? প্রধান ধর্মীয় প্রতীক ছিল পশুপতি শিল, অর্থাৎ পশুপতি শিল। দেখো, মহেঞ্জোদারো থেকে পাওয়া একটি শিল, যেখানে যোগাসনে বসা এক মূর্তি দেখা যায়, যাকে অনেক ঐতিহাসিক পশুপতি শিবের প্রাথমিক রূপ বলে মনে করেন। এখানে দেখো, একটা তোমাদের বলে রাখি, এই যে পশুপতি শিল, এখানে কিন্তু এই যে শিলটা পাওয়া গেছিলো, শিলের পাশে কিন্তু অনেকগুলো, চারদিকে কিন্তু বিভিন্ন পশুর ছবি ছিল। সেখান থেকে দিতে পারে কোন কোন পশুর ছবি ছিল বা কোন পশু কোথায় ছিল, এটা দিতে পারে। একবার বলে দিই, দেখো, ডান পাশে ছিল হচ্ছে একটি হাতি এবং একটি বাঘ, বাম পাশে ছিল একটি গন্ডার এবং একটি মহিষ, এবং নিচে ছিল কিন্তু দুটি হরিণ। এগুলো কিন্তু মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে এই যে এক শৃঙ্গ বা ইউনিকর্ন অনেকে দেখেছো হয়তো, ইউনিকর্ন ফটোতে দেখেছো, আসলে তো হয় না। এটি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। কুজওয়ালা ষাঁড়, এটি অত্যন্ত জনপ্রিয় ও স্পষ্ট আকৃতিতে খোদিত থাকতো। এই দুটো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো, সিন্ধু সভ্যতার কোন দেবীর পূজার প্রমাণ পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হচ্ছে মাতৃদেবী বা মাদার গডেস। এগুলোকে উর্বরতা দেবী, একে উর্বরতা দেবী বা মাতৃদেবীর প্রতীক বলে মনে করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 18 নম্বর। এক সেকেন্ড। হ্যাঁ, সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীকে পবিত্র মনে করতো? তারা মনে করতো ষাঁড়কে পবিত্র। শিলমোহরে কুদযুক্ত ষাঁড়ের ছবি পাওয়া গেছে এবং ষাঁড় কৃষি ও শক্তির প্রতীক ছিল বলে মনে করা হয়।
19 নম্বর নিত্যতা কন্যা মূর্তিটি কোথায় পাওয়া গেছে, যেটা বললাম মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এটি ব্রোঞ্জের তৈরি একটি মূর্তি ছিল। এটি হরপ্পাবাসীদের উন্নত ধাতু শিল্পের প্রমাণ, এবং এই যে হরপ্পাবাসীদের যে মোমের পদ্ধতি, মানে মোম থেকে তারা যে মূর্তি তৈরি করতো বা কিছু জিনিস তৈরি করতো, এটাকে বলা হয় লস্ট ওয়্যাক্স টেকনিক। এটা কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে? এগুলো কিন্তু দেখিয়ে রাখবে। নেক্সট 20 নম্বর দেখো, পুরোহিত রাজা বলতে যে বিয়ার্ডেড ম্যান, সেটা কোথায় পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে হচ্ছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো শহরটি সিন্ধু নদের ডান তীরে বর্তমান পাকিস্তানের লালাকানা জেলায় অবস্থিত। এটা কিন্তু দেখবো, যেটা প্রথমে বললাম, এটা গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো কথার আক্ষরিক অর্থ কি? মৃতের স্তূপ, যেটা আমরা আগেও দেখেছি, আর একবার দেখে নিচ্ছি, আমাদের আবার রিভিশন হয়ে যাচ্ছে। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটিকে আবিষ্কার করেছিলেন। 21 সিন্ধু সভ্যতার শিলমোহর প্রধানত কী দিয়ে তৈরি হতো? এটা তৈরি হতো স্টিয়াটাইট দিয়ে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। সিন্ধু সভ্যতার শিলমোহরগুলোতে সাধারণত ঘোড়ার কোনো স্পষ্ট চিত্র বা ব্যবহার দেখা যায় না। লোথালো, দেশালপুর কেন্দ্রগুলিতে কোনো শিলমোহর ছাড়াই পোড়ামাটি ও তামার শিল বা ছাপ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার শিলগুলো মূলত আয়তাকার, বর্গাকার ও কিছু ক্ষেত্রে কিন্তু বৃত্তাকার বলছে বৃত্তাকার এবং সিলিন্ডারের আকৃতি কিন্তু পাওয়া গেছে। মাঝে মাঝে কিন্তু এই যে আকৃতি, এগুলো কিন্তু থেকে প্রশ্ন দেওয়া হয়। নেক্সট 22 নম্বর, সিন্ধু সভ্যতার লিপি কোন দিক থেকে লেখা হতো? এটা লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। এটাকে বলা হয় বুস্টারফেডাম, যেটা আমি বলেছি। আর এটাকে কিন্তু এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সিন্ধু সভ্যতার প্রধান পরিবহন ব্যবস্থা কী ছিল? এটা ছিল স্থল ও জলপথ। নদী ও সমুদ্রপথে বাণিজ্য চলত। এই সভ্যতার প্রত্নতাত্ত্বিক খনন কাজে বিভিন্ন পোড়ামাটি তৈরি ছোট ছোট খেলনা গাড়ি ও চাকার মডেল পাওয়া গেছে। মেসোপটেমিয়া ও অন্যান্য সমসাময়িক বৈদেশিক সভ্যতার সাথে বাণিজ্যের প্রধান রুট হিসেবে জলপথ, সমুদ্রপথ বেশি নির্ভরতা ছিল। সমুদ্রপথ আমরা বললাম, সমুদ্রপথ থেকে আমাদের মনে রাখা উচিত সিন্ধু সভ্যতার বন্দরের নাম কি? লোথাল কিন্তু ছিল একটা বন্দর। এটা আমাদের রিকল করতে হবে বারবার, তাহলে কিন্তু আমাদের ভালো করে মনে থাকবে। নেক্সট 24, সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কী দিয়ে তৈরি হতো? এটা তৈরি হতো পোড়া ইট দিয়ে। হরপ্পাবাসীরা একই মাপের পোড়া ইট ব্যবহার করত। বাড়িতে কুয়ো, স্নানাঘর এবং নিকাশি ব্যবস্থা ছিল। এটি তাদের উন্নত নগর পরিকল্পনার পরিচয়। 25 নম্বর, সিন্ধু সভ্যতার নিকাশি ব্যবস্থা কেমন ছিল? এটা ছিল উন্নত পরিকল্পিত। প্রতিটি বাড়ির নিকাশি ব্যবস্থা রাস্তার বড় নালার সঙ্গে যুক্ত ছিল, এবং নালাগুলি কিন্তু ঢেকে রাখা হতো। প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত নিকাশি ব্যবস্থা কিন্তু ছিল এটি। নেক্সট 26 নম্বর দেখো, সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ কি? এখানে কিন্তু দেখো নিশ্চিতভাবে এটা জানা যায় না, কারণ বিভিন্ন যে ঐতিহাসিক তারা কিন্তু বিভিন্ন মতবাদ দিয়েছে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, কেউ বলেছেন নদীর গতিপথ পরিবর্তন, কেউ বলেছেন বন্যা, কেউ বলেছেন প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলেছেন বাণিজ্যের অবনতি। এই সমস্ত কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটে, তবে কিন্তু এক্স্যাক্ট জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। 27, সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীকে পোষ মানিয়েছিলেন? তারা মানিয়েছিল গরু, ষাঁড়, কুকুর, হাতি ইত্যাদি। পশুপালন ছিল অর্থনীতির একটি প্রধান অংশ, এবং ঘোড়া সম্পর্কে কিন্তু খুব স্পষ্ট প্রমাণ মেলেনি। ওকে, নেক্সট 28, সিন্ধু সভ্যতার প্রধান মৃৎপাত্র কেমন ছিল? এটা ছিল হচ্ছে লাল রঙের মৃৎপাত্র, যার ওপর কালো নকশা থাকতো। হরপ্পার মৃৎশিল্প ছিল উন্নত মানের। মাটির পাত্রে জ্যামিতিক নকশা ও প্রাণীর ছবি দেখা যায়, এবং রান্না ও সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করা হতো। হয়ে গেল। এবার দেখো আমাদের নেক্সট 29, সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষি এবং বাণিজ্য। এবারে একটা জিনিস এই ছকটা থেকে তোমাদের মনে রাখতে হবে, সিন্ধু সভ্যতার যে বিস্তার মানে দক্ষিণ দিকে কত পর্যন্ত বিস্তার ছিল, পূর্ব দিকে ছিল কতটা, দক্ষিণ দিকে, উত্তর দিকে এবং পশ্চিম দিকে জানতে হবে আমাদের। উত্তর দিকে সীমানা ছিল কি? মান্ডা, যেটা বর্তমানে হচ্ছে জম্মু কাশ্মীরে। দক্ষিণ দিকে বিস্তার ছিল দৈমাত পর্যন্ত, যেটা হচ্ছে বর্তমান মহারাষ্ট্রতে। পূর্ব দিকে ছিল হচ্ছে আলমগীরপুর, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে। এবং পশ্চিম দিকে ছিল সুৎকাজন্দা, যেটা হচ্ছে বর্তমান বালুচিস্তান, পাকিস্তান, ইরান সীমান্তে। ঠিক আছে? তো এই যে ছকটা, এই ছকটাও কিন্তু থেকে পরীক্ষায় দেয় প্রশ্ন উত্তর। নেক্সট এবার দেখি আমরা কুইক একবার রিভিশন করে নিই যে কোন সাইটে কী কী জিনিস পাওয়া গেছে। হরপ্পাতে কী কী পাওয়া গেছে? হরপ্পাতে পাওয়া গেছে 6টি সারিতে শস্য ভাণ্ডার, যেটা তোমাদের আগেই বলেছি। পারথের নগ্ন পুরুষের ধর, কফিন সমাধি পাওয়া গেছে, তামার রথ পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কী কী? বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার, পশুপতি শিলমোহর, নিত্যদাতা মূর্তি, পুরোহিত রাজার মূর্তি অর্থাৎ বিয়ার্ডেড ম্যান। লোথালে কী কী পাওয়া গেছে? কৃত্রিম নৌবন্দর, ডকইয়ার্ড, ধানের তুষ পাওয়া গেছে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোথালে ধানের তুষের প্রথম প্রমাণ কোথায় মেলে? উত্তর হবে লোথাল। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। যুগল সমাধি অর্থাৎ ডুয়াল, যে একসাথে কিন্তু দুটো যে সমাধি, সেটা কিন্তু পাওয়া গেছে কোথায়? লোথালে। পোড়ামাটির জাহাজের মডেল, এটাও গুরুত্বপূর্ণ। কালীমঙ্গনে পাওয়া গেছে চাষের করা কৃষিজমি, অগ্নিকুণ্ড, উটের হাড়, অলঙ্কৃত ইট। চায়নহুদুরতে পাওয়া গেছে পুঁতি তৈরির কারখানা, লিপস্টিক, দুর্গহীন শহর, কুকুরের পায়ের ছাপযুক্ত ইট। দেখো এই যে দুর্গহীন শহর বললাম, এখানে কিন্তু কোনো রকমের সিটাডেল থাকে না। ওকে। বানওয়ালিতে পাওয়া গেছে কি? মাটির খেলনা লাঙল, ভালো মানের জব,
অরীয় নকশার শহর পরিকল্পনা এবং ধলাবিরাতে পাওয়া গেছে বিশাল শিলালিপি, উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, স্টেডিয়াম বা খেলার মাঠ কিন্তু এখানে পাওয়া গেছে। এখান থেকে মূলত প্রশ্ন হয়, তাই আমি তোমাদের এই কোটাই তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই টেবিলটাকে ভালো করে মুখস্থ করবে। তারপর দেখো এবার আরেকবার অ্যাটেন্ডেন্স দেখতে হবে আমাদের কি, কে কোন সাইটটা আবিষ্কার করেন এবং কোন সাইট কোন নদীর তীরে ছিল। হরপ্পা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি, যেটা প্রথমে দেখেছিলাম আমরা 1921 সালে, এটা রাবি নদীর তীরে। মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে, এটা সিন্ধু নদের তীরে। লোথাল এস.আর. রাও, এটা হচ্ছে 1954 সালে ভোগাবা নদীর তীরে। ভোগাবা, এটা ভোগাবা হবে না, ভোগাবা। আর এখানে কিন্তু সালটা মনে রাখার অত দরকার নেই, জাস্ট এই প্রথম দুটো সালটা কিন্তু মাথায় রাখবে। কালীবঙ্গান অমরেন্দ্র ঘোষ খননকার্য বি.বি. লাল ও বি.কে. পাথর কিন্তু খননকার্য চালান এবং এটা ঘর্ঘ নদীর তীরে। চানহুদ্র, এটা হচ্ছে এস.এন.জি. মজুমদার, পরবর্তী আর্নেস্ট ম্যাকে, এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে। রোপার, এটা হচ্ছে ওয়াই.ডি. শর্মা, এটা কোনো নদী দেখতে হবে না। রোপারটা কোথায়? রোপার কিন্তু পাঞ্জাবে, এটা মনে রাখবে। রোপার হচ্ছে, ওটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত। বানওয়ালি, এটা হচ্ছে তোমাদের আর.এস. বিস্ট, এটা হচ্ছে রঙ্গই নদীর তীরে। এবং ধোলাবিরা জে.পি. যোশী, এটা লুন্ডি বা মানসার ও মনোহা নদীর মধ্যবর্তী দ্বীপে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ অনলাইনে টাইপের আরও দেখে নিয়েছি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেগুলো তোমরা কিন্তু নিজে পিডিএফ থেকে দেখে নেবে, এগুলো আমি আর আলোচনা করছি না। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকে আলোচনা। আমরা এই অনলাইনের সিরিজে প্রথম আমাদের ক্লাস কমপ্লিট করলাম, দুটো চ্যাপ্টার শেষ করলাম আমরা প্রাচীন ভারতের ইতিহাসের। তো এইভাবেই কিন্তু আমরা দুটো দুটো করে অধ্যায় শেষ করব। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু তোমরা আপনাদের টেলিগ্রামে জয়েন হয়ে এই পিডিএফটা নিয়ে ভালো করে পড়তে পারবে। বা এই যে 400 MCQর যে সিরিজটা, সেটাও তোমরা কিন্তু দেখতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলে তোমরা সেই প্লেলিস্টটা খুলে যাবে, প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা ক্লাস পরপর দেখতে পারবে। আর তোমাদের কাছে একটা কথাই বলবো, এই যে নতুন সিরিজটা চালু করেছি, এটা কিন্তু পুরো শেষ পর্যন্ত কন্টিনিউ করো। কন্টিনিউ পুরো করলেই কিন্তু তোমরা লাভবান হবে। এখন নোটিফিকেশান আসছে না, আমি বুঝতে পারছি, তাই অনেকে পড়ছে না। যখন নোটিফিকেশান আসবে, যখন পরীক্ষা হবে, তখন কিন্তু যারা যারা এখন পড়ছে না, তারা কিন্তু তখন অনেকটা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে এখন থেকে কিন্তু ভালো করে শুরু করো। ওকে, আর এরপরে আমরা আমাদের পরবর্তী যে চ্যাপ্টার আছে দুটো, সেই দুটো চ্যাপ্টার শেষ করবো, তারপরে আস্তে আস্তে আমরা সেগুলোকে ক্লিয়ার করবো। আর বাকি যারা মিসলিনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমাদের জন্য কিন্তু আমি রিভিশন ক্লাস নিয়ে আসছি বা অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর টেলিগ্রামে জয়েন হওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই কিন্তু জয়েনটা হয়েও। আর অবশ্যই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।